Assalamu alaikum and welcome to another new video. মালয়েশিয়ার সিরিজ 2 নিয়ে চলে এলাম, অর্থাৎ পার্ট 2 নিয়ে চলে এলাম। ডে 2তে আমরা কী করেছি সেটা দেখাবো আজকে। ডে 2তে আমরা যে কয়টা জায়গায় এক্সপ্লোর করেছি সব কয়টাই ছিল এন্ট্রি ফ্রি। ফার্স্ট অফ অল যেখানে আমরা গিয়েছি আমরা সেটা থেকেই শুরু করছি। এটা মেইন সিটি থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত। একদমই খুবই অল্প সময়ের পথ। আর হচ্ছে একটু যানজট পেতে পারেন, তবে সকাল সকাল উঠে কিন্তু চলে গেলে কোনো সমস্যা নেই, যেহেতু এই টেম্পলগুলি সকাল থেকেই স্টার্ট করে, ওপেন থাকে সব, মানে সকাল থেকেই, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে ওপেন। আর দেখুন চারপাশে কত দোকান, আর এইগুলো রয়েছে হচ্ছে বেশিরভাগ দোকানই হচ্ছে মিষ্টি সামগ্রী, অর্থাৎ পুজো দেওয়ার জন্য যারা আসেন তাদের এখান থেকে মানে মিষ্টি ফল এগুলো নিতে কোনো অসুবিধা হয় না। এবং ছোট আরও কিছু দোকান রয়েছে। মানে এখানেই আমি দেখলাম যে বেশ কিছু দোকান রয়েছে সব মিলিয়ে আর কি। আর সামনেই দেখতে পাচ্ছি সেই মানে বাতু, যেটাকে কেন্দ্র করে বাতু কেভস দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে 325 মিটার লম্বা একটা মূর্তি, গোল্ডেন কালারের একটা মূর্তি। অনেকে এটা গোল্ড মনে করে থাকে, কিন্তু আমি যতটা জানি যে এটা গোল্ডেন কালার করা, গোল্ড নয়। আর মানে প্রত্যেকটা জায়গায় দেখুন এরা মানে এত সুন্দর করে ভাস্কর্য করেছে। আর কি বলবো, প্রতিটা জায়গায় তার স্মৃতি দেখা যায়। আর হচ্ছে নিদর্শনটা মানে স্পষ্টই বোঝা যায়। এখানে 3টা মেইন গুহা রয়েছে, চুনাপাথরের মূর্তি। আর হচ্ছে যে এই যে এত সুন্দর এই জায়গার মানে পরিবেশ, এখানে কি সুন্দর করে কবুতরগুলো চলে আসে, কবুতরকে খাবার খাওয়ানো থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেখা যায়। সেটা হচ্ছে বানর দেখা যায়, কিন্তু আমরা যে টাইমে গিয়েছিলাম অ্যাকচুয়ালি আমাদের সামনে বানর আসেনি ওই সকালবেলায়। চারপাশটা আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এর চারোদিকে কিভাবে কারুকার্য করা ওদের আর কি মূর্তি রয়েছে, আরও কিছু টেম্পলের মতো রয়েছে। এগুলো কিন্তু সম্পূর্ণটাই পাহাড়ের উপরে, অর্থাৎ সবগুলোই হিলের উপরে করা। আর এই যে রেইনবো কালারের যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 272 স্টেপ সিঁড়ি রয়েছে। এই সিঁড়ির এই নিচ থেকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওই গুহার মধ্যে তাদের কিন্তু মানে পুজো করার ব্যবস্থা রয়েছে। যারা পুজোর উদ্দেশ্যে আসেন তারা কিন্তু এতগুলো স্টেপ অতিক্রম করে তারপরেই ওখানে যান এবং তাদের পুজো সম্পন্ন করেন। এটা হচ্ছে হিন্দু যারা রয়েছেন, হিন্দু ধর্মাবলম্বী তারা। আমরা ছবি তোলার জন্য একটুখানি উঠেছিলাম, উঠে ছবি তুলে আবার নেমে এসেছি। এই সিঁড়ির কালারটা বেশ সুন্দর লাগে দেখতে, বেশ কালারফুল, এই জন্য খুব সুন্দর লাগে দেখতে। অনেকেই ছবি তুলছিলেন। তো সব মিলিয়ে পরিবেশটা ভালো লেগেছে। তবে মানে এই জায়গাটুকুই আর কি ভালো, যতটুকু ভালো লেগেছে। চারপাশটা একটু ময়লা আছে, একটু হালকা পাতলা একটু ময়লা রয়েছে। আসলে যেখানে মানুষের পদচারণা বেশি ওখানে একটু এটা হতেই পারে। আর ওয়াশরুমটা খুব কাছাকাছি, এটা কিন্তু অল্প কিছু পে করে যারা যেতে চান ওয়াশরুমে যেতে পারেন। আর ওয়াশরুমটাও একটু এই জন্য দেখিয়ে দিলাম, পাশেই কিন্তু ওয়াশরুম রয়েছে, জিজ্ঞাসা করলে যে কেউ দেখিয়ে দেবে। আর নেক্সট ডেস্টিনেশন ছিল থিয়ান হাও টেম্পল। এটাও এন্ট্রি ফ্রি, আর ভিজিটিং আওয়ার্স দেখতে পেলে 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আর এটা আমার কাছে সবচেয়ে মানে টেম্পল দেখার মধ্যে বেশি ভালো লেগেছে এই জায়গাটা। এটা চাইনিজ টেম্পল, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আমি বলব যে ওয়েল অর্গানাইজড। আমার এই সব জায়গা খুব বেশি ভালো লাগে, যে খুব সুন্দরভাবে নান্দনিকভাবে সাজানো গোছানো, খুব ভালো লাগে দেখতে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। মানে এটাও পাহাড়ের উপরেই টেম্পলটা। এটা হলো আমাদের মানে এন্ট্রি থেকে প্রথমে বামে ডানে যে ভাস্কর্য বা সৌন্দর্যগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরা। আর মেইন যে টেম্পলটা একটু সামনে এগোলেই খুব সুন্দর একটা বড় টেম্পল দেখা যাবে। পাহাড়ের সেই উপরে সেই টেম্পলের একদমই চূড়ায় যে অবস্থানটা রয়েছে সেই জায়গাতেই
চাইনিজ বুদ্ধিস্টরা ওনারা হচ্ছেন ওখানেই উপাসনা করে। তো একটু বাদেই আমরা সেটা দেখব যে সেটা কিভাবে আর কি কোন জায়গাতে করা হয়। তার আগে এর চারপাশটা একটু সুন্দর করে ঘুরে দেখছি। প্রত্যেকটা জায়গায় দেখার মতো, এর চারপাশটাও খুব সুন্দর করে সাজানো গোছানো এবং প্রত্যেকটাই ফটোজেনিক, মানে যারা ফটো তুলতে পছন্দ করেন। আর এটা তো একেবারে আইকনিক একটা প্লেস। আর এই চাইনিজ টেম্পলটা দেখলেই বোঝা যায় যে এটা কোন জায়গায় এসছি। আর বাতু কেভস দেখলেও বোঝা যায় যে আমরা কোন জায়গায় এসছি। এটাই আর কি রিপ্রেজেন্ট করে যে কোন দেশে আমরা গিয়েছি বা কি দেখেছি। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে অন্যতম লার্জেস্ট বুদ্ধিস্ট টেম্পল এটা। সমুদ্রের দেবী মাজু, তাকে তারা এখানে স্থাপন করেছে। আর তার জীবনে অনেক গল্প কাহিনী রয়েছে। এখানকার লোকজন সেটাই বিশ্বাস করেন, মনে প্রাণে সেটাকে লালন করে, ধারণ করে। গ্র্যাব পাওয়া গেলেও আমার মনে হয় যে ওটা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যায় এবং টাইম ওয়েস্ট হয়। বিকজ মালয়েশিয়াতে মানে বাংলাদেশের মতোই কিছুটা যানজট থাকে রাস্তাঘাটে। তাই সময়টা আসলে কালক্ষেপণ না করে আমরা আমাদের উচিত হচ্ছে মানে গাড়ি ভাড়া করে নেওয়া আর কি সারাদিনের জন্য, অথবা ঘন্টা হিসেবে রেন্ট করা। ঘন্টায় তারা 30 থেকে 40-50 RM পর্যন্ত নিয়ে থাকে। তো ওভাবেই করে নিয়েছিলাম। একটু টাকা বেশি পড়লেও এটাই মনে হয় বেটার হয়। বিকেল হলে এখানে তাঁবুটা নিয়ে বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার নিয়ে স্টল বসে। যেহেতু আমরা সকালে গিয়েছি সেগুলো আর পাইনি। তবে ভবনের নিচে ছোট ছোট স্টল আছে, সেখানে আইসক্রিম সহ নানা রকম জিনিস কিনতে পাওয়া যায়। মজার একটা জিনিস বলি আপনাদের, এখানে টি এগ পাওয়া যায়, অর্থাৎ চা পাতার মধ্যে ডিম সিদ্ধ। এখানে ঘুরতে অবশ্যই ভালো লাগবে আপনাদের। দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দর রিসর্টের মতো একটা সুন্দর এনভায়রনমেন্টে এটা করা হয়েছে। ভীষণ আমারও ভালো লেগেছিল আর এখনও ভালো লাগা আছে। কি বলবো, এই পেছন সাইডটা থেকে ওঠার ব্যবস্থা আছে উপরে। সামনের সিঁড়ি থেকে ওঠা যায়, আবার পেছন থেকেও ওঠা যায়। তো একটুখানি কষ্ট করে উপরে উঠলে উপর থেকে এর ভিউটাও সুন্দর আসে, ভালো দেখা যায়। আর হচ্ছে যে বুদ্ধিস্টরা যে উপাসনালয়ে উপাসনা করে সেটাকেও সুন্দরভাবে দেখা যায়। ওখানেও বসার জায়গা আছে, মানুষজন যে ওখানে বসে থাকে একটু ছায়াতলে। খুব বেশি উঁচু নয় কিন্তু এটা, ভয় পাওয়ার কিছু নেই। ড্রোন শট যদি নেওয়া যেত তাহলে খুব ভালো হতো। ড্রোন শট নিলে আর এই টেম্পলটার পুরোটাই আর কি একসঙ্গে নেওয়া যেত, খুব সুন্দর হতো। তাহলে দেখতে খুব ভালো লাগতো, পুরো এরিয়াটা কভার করা যেত একসঙ্গে। তো চলতে চলতে উপরের দিকে উঠে যাচ্ছি একটু একটু করে। দেখলাম যে উপরের দিকেও গাড়ি পার্ক করা রয়েছে। এই যে উপরের দিকে উঠে এসেছি, লেফট সাইডেও রয়েছে কিছু ভাস্কর্য মূর্তি মানে বসানো রয়েছে, দেখা যাচ্ছে নিশ্চয়ই। আর তারপর এখান থেকে আরও একটু উপরে উঠে সামনে গেলেই হচ্ছে টেম্পলের আসল জায়গা, যেখানে উপাসনা করা হয় সেটাই দেখতে পাবেন। এই যে হচ্ছে জায়গাটা, এখানে সবাই খালি পায়ে ঢুকে। আর হচ্ছে মানে প্রত্যেকটা মন্দিরে, ইভেন বাতু কেভসে, ওখানেও যদি আপনি মন্দিরের ভিতরটা ভিজিট করতে চান তাহলে কিন্তু শর্টস পরে যাওয়া যাবে না, হাঁটুর নিচ অবধি কিন্তু কাপড় থাকতে হবে। আর মসজিদেও পুরোপুরি পোশাক থাকতে হবে, সাথে স্কার্ট থাকতে হবে। এইগুলো নিতে কিন্তু ভুলবেন না। যেদিনই এইগুলো দেখতে বের হবেন সেদিন এগুলো মাথায় রেখে একটু বের হবেন। আর এইসব জায়গায় মানে এইসব জায়গা বলছি মানে মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, এইসব কান্ট্রিগুলোতে কিন্তু হুটহাট বৃষ্টি নামে। এই দেখবেন রৌদ্র উজ্জ্বল আকাশ এবং এর মধ্যে বৃষ্টি নেমে গেছে, তাই ছাতা ক্যারি করতে কিন্তু ভুলবেন না। এবং রোদও কিন্তু প্রখর। এখানের ওয়েদার কিন্তু মানে সিটির ওয়েদার কিন্তু বেশ হট, মানে অনেকটা গরম এখানে। তাই সব সময়ই আর কি ছাতা ব্যবহার করা মনে হয় খুবই ভালো। তো আমরা এই দুটো কভার করে চলে আসলাম আবার বুকিত বিন্তাংয়ে। বুকিত বিন্তাং থেকে কিন্তু এই বেশি দূরে নয়। তো সেখানে এসে একটু লাঞ্চ কমপ্লিট করে তারপরে আমরা আসলাম হচ্ছে মসজিদ দেখতে, ন্যাশনাল মস্ক দেখতে। ন্যাশনাল মস্কে প্রথমেই ঢুকতে হলে
কিন্তু ফুল ড্রেস পরা থাকতে হয়, নাহলে তারা ড্রেস পরিয়ে দেয়, এরকম ড্রেস রয়েছে তাদের কাছে। আর রয়েছে স্কার্ফ থাকতে হয়, মাথায় কাপড় থাকতে হয় এবং এন্ট্রি করে নিতে হয়। আমরা কজন যাচ্ছি কী এগুলো এন্ট্রি করে নিতে হয়, দেখলেনি কম্পিউটারে এন্ট্রি করে নিতে হয়। আর আপনি যদি সেটা না জানেন কীভাবে করতে হয় এটা দেখিয়ে দেয় ওনারা। তো একটু একটু করে সিঁড়ি দিয়ে উপরে উঠছি আমরা ন্যাশনাল মস্কের উপর থেকে একটা পুরো ভিউ আমি যদি নিতে পারতাম একটা শর্ট, খুব ভালো লাগতো আমার কাছে। কিন্তু আসলে আমি যেহেতু মোবাইল থেকে ভিডিও করি, সেই ক্ষেত্রে আমাকে এই মোবাইল থেকেই মানে ভিতরের অংশ বা পার্ট বাই পার্ট দেখাতে হয়। যে দূরে দেখতে পাচ্ছেন গম্বুজ আকাশি রঙের, এরকম আরও অনেক গম্বুজ রয়েছে, যেটা বাইরে থেকে ফুল একটা ছবি নিলে সুন্দর বোঝানো যেত। যেহেতু এটা একটা বড় মসজিদ, একসঙ্গে এখানে 15,000 লোক নামাজ পড়তে পারে জামাতে। তাই আমার এই ছোট্ট ভিডিওতে এটার সৌন্দর্য বর্ণনা করে আসলে আমি শেষ করতে পারবো না। তার কারণ হচ্ছে ওখানে গেলেই অনুভব করা যায় যে কতটা শান্তি লাগে, কতটা মানে পিসফুল একটা জায়গা। গেলে পরেই একটু স্নিগ্ধ বাতাস ওখানে বিরাজ করে। মসজিদের এই জায়গাটিতে অর্থাৎ এই কর্নারে রয়েছে শায়িত অনেক সুলতানেরা। 13 একর গার্ডেন বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে 73 মিটার লম্বা মিনার এবং তার সাথে রয়েছে এর রুফে 16 পয়েন্টেড স্টার কংক্রিট। মসজিদের এই উপরের যে কালারগুলি দেখতে পাচ্ছেন, এত শান্তিময়, চোখ জুড়ানো ছিল যে বলার ভাষা নেই। গেলে অবশ্যই ভিজিট করবেন। মালয়েশিয়াতে যদি আপনারা যান তাহলে অবশ্যই এই মসজিদটিও তালিকায় রাখবেন ভিজিটের। এরপরে চলে গেলাম আমরা মারদেকা স্কোয়ার অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে। আর এটা হচ্ছে মসজিদের খুবই কাছে এবং এটার ফ্রন্ট সাইডে রয়েছে সুলতান আব্দুল সামাদ বিল্ডিং। আমরা যখন গিয়েছিলাম এই বিল্ডিংটাতে তখন সংস্কারের কাজ চলছিল কিছু। মারদেকা স্কোয়ার এবং আব্দুল সামাদ বিল্ডিং, এটা হলো রাস্তার এক সাইড আর অপোজিট সাইড। তো মারদেকা স্কোয়ার একটা শান্তিপূর্ণ জায়গা, এটা ফেডারেল টেরিটরি সিটি সেন্টার। তো জাস্ট রাস্তার অপোজিটে পড়েছে হচ্ছে আব্দুল সামাদ বিল্ডিং, ওটা সেলাঙ্গরে ধরা হয়। তো এখান থেকে এলআরটি স্টেশন অর্থাৎ মসজিদ জামেক এলআরটি স্টেশনটা খুবই কাছাকাছি। কেউ যদি এলআরটিতে ভ্রমণ করতে চান তবে তাদের জন্য এই ইনফরমেশনটা কাজে লাগবে। কি সুন্দর বিল্ডিংটা দেখেছেন, অনেক বড় বিল্ডিংটা আব্দুল সামাদ বিল্ডিং। আর এই হচ্ছে মারদেকা স্কোয়ার, কত সুউচ্চ, এই একটা জাস্ট মিনারের মতো বলা চলে। এই পিলারের উপরে তাদের স্বাধীনতার পতাকা উড়ছে। এই জায়গাটায় আসলে একটা অন্যরকম ফিল হয় মনে। মাঠের এই সাইডটা ধরে অর্থাৎ এই পাকা জায়গাটায় অনেকেই বসেছিল, আবার কেউ কেউ মাঠে নামছিল। মাঠটা একটু ভেজা ছিল বৃষ্টি হওয়ার কারণে, তো বসে বসে দেখছিল এবং ওয়েদার এনজয় করছিল। যেহেতু একটু মানে তখন বিকাল হয়ে গেছে, তখন আর কি একটু বাতাসের আশায় সবাই বসেছিল। তো ওখান থেকে ফিরে আমরা প্যাভিলিয়ন মলে চলে গেলাম। হালকা কিছু কেনাকাটারও ছিল এবং প্যাভিলিয়ন মলটা ঘুরেও দেখার ছিল। এটার ওপেনিং টাইম হচ্ছে 10টা সকাল এবং রাত 10টায় সম্ভবত এটা ক্লোজ হয়। তো প্যাভিলিয়ন মলটা খুবই কাছে আমাদের হোটেল থেকে, হাঁটা পথ আর কি। তো চিন্তা করলাম যে এটা খুব কাছে আছে, এটা থেকেই মানে কিছু নেওয়ার হলে নেই এবং দেখেও যাই। বড় বড় ব্র্যান্ড রয়েছে এখানে, অনেক বড় একটা শপিং মল। আর আমি এর আগেও বলেছি যে আমাদের এশিয়া মহাদেশের শপিং মলগুলো বেশ সুন্দর হয় দেখতে। আর বাচ্চাদের আকর্ষণ করার মতো অনেক কিছু থাকে, বড়দের আকর্ষণ করার মতো অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ড রয়েছে। আর অনেক গেমস থাকে, গেমসের ব্যবস্থা থাকে। তো ভালোই লাগে আর কি। এখানে ঘুরতেও অনেকটা সময় কেটে যায়, ঘোরার জন্য একটা ভালো জায়গা। আর শপিং মলগুলো দেখে আসবেন অবশ্যই গেলে। টাইম স্কোয়ার রয়েছে, এই প্যাভিলিয়ন মলটা দেখবেন, কেএলসিসি মল দেখবেন। কেএলসিসি মলের পেছনে খুব সুন্দর পার্ক রয়েছে এবং এখানে লাইট ও মিউজিকের সাথে ওয়াটার শো উপভোগ করবেন। যেমন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু
প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও দেখেন মানে দর্শকদেরকে কিংবা কাস্টমারকে আকর্ষণ করার জন্য এখানে মানুষ ঢুকেই থাকে। তো বাচ্চারা তো খুবই আনন্দিত হয়। বড় একটা পোর্শন নিয়ে কিন্তু এই জায়গাটা করা হয়েছে জাস্ট চাইনিজ থিমে। তো ভালো লাগলো, এটা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম। কিছু লোকজন একটু গানও করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই মলটাতে দাম যে খুব কম সেটা আমি বলবো না, যেরকম হয় সাধারণত ভালো ভালো মলগুলোতে দাম ওইরকমই হয়েছে। খুব বেশি কিছু কেনাকাটা করা হয়নি। বাচ্চাদের জন্য, বোনের বাচ্চাদের জন্য টি শার্ট নিয়েছি কয়েকটা, এই আর কি, আর হালকা পাতলা কিছু। তো সবচেয়ে ভালো লেগেছিল এখানকার বেসমেন্টে ফুড কোর্ট। এত বিশাল ফুড কোর্ট আর এত সুন্দর, মানে অনেক ভ্যারিয়েশন, সি ফুড আইটেম থেকে শুরু করে অনেক ভ্যারিয়েশন রয়েছে। আমরা অনেক বাঙালিরা অনেক সময় গিয়ে ভাত খুঁজি, এখানে হয়তো ওরকমভাবে পাওয়া যাবে না, তবে ওই ইন্দোনেশিয়ান স্টাইলে কিংবা মালয়েশিয়ান স্টাইলেই বলি, কাছাকাছি কিছুটা, যেমন নাসি গোরেং টাইপের কিছু পাওয়া যায়, মানে স্টিম রাইসও পাওয়া যায়, ফ্রাইড রাইস পাওয়া যায়, আবার সামনে বসে করেও দেয়, এমন আছে যে সামনে বসে মানে ওরা মেক করে দেয়। আপনি আপনার মানে পছন্দের জিনিসপত্র ওখান থেকে নিয়ে একটা বলে দিলেন, ওরা সামনেই সেটা তৈরি করে দিবে। তো সেটাতে যে বিল আসে ওই বিলটাই করবে। আবার রেডি খাবার পাবেন, প্রচুর পরিমাণে রেডি খাবার রয়েছে এখানে, একদম রেডিমেড। আর ফ্রাইড আইটেমও ছিল নানা রকম, আর সামনে বসে ভেজেও দেওয়া হচ্ছিল, একদমই ফ্রেশ। তো আমার সব মিলিয়ে বেশ ভালো লেগেছে, কারণ এখানে এত স্টল, অনেকগুলো স্টল। আমি লাস্ট মোমেন্টে আসলেই নিজেই আসলে সব দোকানের আমি ভিডিও নিতে পারিনি, যতগুলো পেরেছি। আর এই একটু আগে যেটা দেখলেন কালামারি, কালামারি বলতে পারি, আবার স্কুইড বলতে পারি। স্কুইডের সাইজটা খুব বড় না হলেও সুন্দর ছিল, রান্নাটাও ভালো লাগছিল, আমার খেতে ইচ্ছে করেছিল দেখে, কিন্তু অ্যাকচুয়ালি পেট ভরা থাকার কারণে সেটা সম্ভব হয়নি। আর এখানে নানা রকম নুডলস রয়েছে, যেগুলো মানে ওরা হচ্ছে চুজ করার অপশন আছে এখানে, আপনি যেটা বলবেন সেটা দিয়ে ওরা করে দেবে। আর একটু আগেই দেখতে পেলেন যে পুরো প্যাকেজ হিসেবে প্লেটের মধ্যে সাজানো রয়েছে নাসি গোরেং টাইপের কিছু। তা ওটাও কিন্তু মানে আমাদের বাঙালিদের জন্য কিন্তু খারাপ না আর কি, মানে খেতে একদম খারাপ লাগে না, মানে চলে যায় আর কি, ভালোই লাগে। যারা পছন্দ করেন তাদের তো কথাই নেই, আর যারা পছন্দ না করেন একেবারে, শুধু মানে যারা ভাত খেতে পছন্দ করেন তাদেরও চলে যাবে, সমস্যা হবে না। আর এই আইটেমটাও আমার অনেক ভালো লেগেছিল, এই জিনিসগুলো, যেমন এখানে স্টেক রয়েছে, স্টেক ছাড়াও প্রন এবং নানা আইটেমের জিনিস রয়েছে, এগুলো বেশ ভালো লেগেছে। ফ্রাইড আইটেম যেমন রয়েছে তেমনি এখানে দেখুন একেবারে সব কিন্তু এখানে হাফ রেডি। এখান থেকে বলে করে আপনি কি কি দিয়ে করতে চান, নিতে চান, এখানে মানে ফিশ বল, চিকেন বল, সসেস, নুডলস, বিভিন্ন রকম জিনিস রয়েছে, এগুলো থেকে আপনি বেছে নিয়ে, তারপরে লেটুস পাতা, মানে আপনি যেটা পছন্দ করেন, বিভিন্ন রকম লিভ রয়েছে, সেই লিভস থেকে আপনি বেছে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী দিলে ওরা তৈরি করে দেয় সাথে সাথে। আর এখানে দেখুন রেডি আইটেম রয়েছে, কত কিছু রয়েছে, অনেক কিছু রয়েছে। চিকেন ফ্রাই তো আমরা সবাই কম বেশি পছন্দ করি, এটা আমাদের বাঙালিরাও, যারা মাছে ভাতে বাঙালি তারাও অনেকেই চিকেন ফ্রাইটা পছন্দ করেন, তাই ওটার জন্য আর আলাদা করে কিছু বলার বা ভাবারও নেই, খেতেই পারেন অনায়াসে। শুধু হালাল হারামটা বেছে খেলেই চলে, তবে অধিকাংশ দোকানেই হালাল ফুড পাওয়া যায়, তারপরও জিজ্ঞাসা করে নেওয়াই বেটার। আর অনেকে সি ফুড পছন্দ করেন না, সেটাও বলে নিতে পারেন, দেখে নিতে পারেন। ল্যাম্পটা খুব চলে এখানে, ল্যাম্প রোস্ট, ল্যাম্প লেগের হচ্ছে কারি, এগুলো খুব ভালো চলে। প্যাভিলিয়ন মলের মধ্যে আবারও মানে এই সাইডে চলে আসলাম একটু ঘোরাফেরা করার জন্য খাওয়া দাওয়া শেষে। এরপর টার্কি আইসক্রিম খেতে যেয়ে যা ঘটলো দেখুন। যে আইসক্রিমটা শেষ পর্যন্ত হাতে দেয়, পরে দেখি অনেকক্ষণ পরে আমরা অনেকটা দূরে চলে গিয়েছি, তখন দেখি যে সেটা আইসক্রিমই ছিল না, উপরে ছিল এটা প্লাস্টিক কাভার। তো একজন লোক এসে পরে বলল যে ম্যাম এটা আপনার, এটা আইসক্রিম না, আপনারটা এটা। তারপর সে চেঞ্জ করে দিয়ে গেল।
আমার মেয়ে মানে অনেকটা ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে আর মজাও পেয়েছে, দুটোই একসঙ্গে। কারণ ও বেশ চেষ্টা করছিল যে ওটা কীভাবে খাওয়া যায় আগেরটা, পরবর্তীতে চেঞ্জ করে ওকে সেটা দিয়ে পাঠানো হয়েছে বেশ খানিকটা দূরে যাওয়ার পরে। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই আমাদের হোটেলের এরিয়ায়, বুকিত বিনতাংয়ের যেখানে আমাদের হোটেল ছিল। আর তার পাশেই হচ্ছে প্যারাডাইস নামে একটা রেস্টুরেন্ট ছিল, পাকিস্তানি সম্ভবত, খুঁজে পাই আর কি। তো ওই দিন আমরা ওখানে খাবার খাই এবং নেক্সট যতগুলো দিন আমরা এখানে স্টে করেছি ওখানেই খেয়েছি রাতে। তবে ওখানকার বিলের সিস্টেম নিয়ে আমার মনে সংশয় ছিল। এই যে যেটা নিয়ে গেল এটা কিন্তু আইসক্রিমই না, কিন্তু আমরা খেয়ালই করিনি যে ওটার শেপটা দেখেও আমাদের বোঝা উচিত ছিল। তখন কিন্তু আমরা আসলে রাত হয়ে গেছে, সারাদিন ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গেছি, দেখতেই পাচ্ছেন যে একই কাপড়ে আছি। তার মানে হচ্ছে যে সে সকালে বেরিয়েছে আর রাত হয়ে গেছে। এরপর প্যারাডাইসে গিয়ে এসব খাবার খেয়ে রুমে চলে গেলাম। তো আজকের দিন এ পর্যন্তই। ভালো থাকবেন। যদি কারো একটু উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।